বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের সলিউশন ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, এই পর্বে আমরা প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে পরীক্ষার হলে যখন আমরা প্রশ্ন পাবো সেন্টেন্স ন্যারেশন কিন্তু থাকবে না, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের ন্যারেশন পরিবর্তন করতে হবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে এখন আমরা চলে আসছি। কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, প্যাসেজ ন্যারেশন তার মানে একটা ন্যারেশনের প্যাসেজ দেওয়া থাকবে যেটাকে ডাইরেক্ট থেকে আমাকে ইনডাইরেক্ট রূপান্তর করতে হবে। প্যাসেজ ন্যারেশন সাধারণত বিভিন্ন ধরনের এবং প্যাসেজ ন্যারেশন সাধারণত বিভিন্ন ধরনের এবং একাধিক সেন্টেন্সের সমন্বয়ে গঠিত হয়। একাধিক সেন্টেন্সের সমন্বয়ে প্যাসেজ ন্যারেশন শুরু করার আগে সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো ভালোভাবে জানতে হবে। তার মানে যে জিনিসগুলো আমরা প্রথমে আলোচনা করে দিয়েছি, সেন্টেন্স ন্যারেশন, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এগুলো শিখে ফেলছি। অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো জানা প্যাসেজ ন্যারেশনের পূর্ব শর্ত। তার মানে আমি পূর্ব শর্তটাকে প্যাসেজ ন্যারেশন সলিউশনের আগে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে কনসেপশনগুলো 100% ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, প্যাসেজ ন্যারেশন সহজে পারার জন্য সেন্টেন্স ন্যারেশনের পাশাপাশি আরও যে নিয়মগুলো জানতে হবে, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন সহজে বোঝার জন্য সেন্টেন্স ন্যারেশনের পাশাপাশি যে নিয়মগুলো জানতে হবে, এই নিয়মগুলো নিয়েই আলোচনা শুরু হয়ে গেল। রুল নাম্বার 1, যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মের রুল নাম্বার 1-এ বলছে কি দেখেন, সম্পূর্ণ প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ে প্রতিটি বাক্যের স্পিকার এবং লিসনার শনাক্ত করতে হবে। তার মানে আমার দায়িত্ব হচ্ছে পুরো প্যাসেজটি ভালো করে পড়া, কে স্পিকার এবং কে লিসনার এটা শনাক্ত করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। নোট, প্যাসেজ এ কোনো স্পিকার বা লিসনার উল্লেখ না থাকলে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসনার ব্যবহৃত হয়। ধরেন কে বলতেছে এটা উল্লেখ নাই, কে শুনতেছে এটা উল্লেখ নাই, তাহলে যে বলবে তার ক্ষেত্রে আমরা দ্য স্পিকার ইউজ করব, আর যে শুনবে তার ক্ষেত্রে আমরা দ্য লিসনার ইউজ করব। আচ্ছা, এরপরে রুল নাম্বার 2, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের যেখানে থাকুক না কেন ইনডাইরেক্ট ন্যারেশনে সর্বদা রিপোর্টেড স্পিচের আগে বসে। তার মানে আমরা সবসময় শিখে আসছি ন্যারেশনগুলোতে প্যাসেজ মানে সেন্টেন্স ন্যারেশনগুলোতে আগে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে, তারপরে রিপোর্টেড স্পিচ দেওয়া আছে। বাট পরীক্ষার হলে গিয়ে দেখবেন আগে রিপোর্টেড স্পিচ দেওয়া আছে, তারপরে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে। এখন আমরা কি করব? উল্টায় দিতে হবে। গণেশ কি করতে হবে? গণেশ উল্টায় দিতে হবে। অর্থাৎ আমি যখন আনসার লিখতে যাব ইনডাইরেক্ট ন্যারেশন, তখন সর্বপ্রথম আমার দায়িত্ব হচ্ছে রিপোর্টিং ভার্বের কাজ সম্পন্ন করা। অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে কাজ এটা আগে সম্পাদন করতে হবে, এরপরে আমরা রিপোর্টেড স্পিচ। আবারও মনোযোগ দিয়ে খেয়াল করেন কথাটা, ন্যারেশন অর্থাৎ প্যাসেজ ন্যারেশনে অনেক ক্ষেত্রে দেখবেন রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের পরে দেওয়া আছে। আনসার লেখার সময় অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় আগে আমি রিপোর্টিং ভার্বের কাজ সম্পন্ন করব, তারপর রিপোর্টেড স্পিচের কাজ সম্পন্ন করব। এক কথায় এভাবে আমি বলতে পারি যে রিপোর্টিং ভার্ব যেখানেই থাক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, অথবা ইটস নট আওয়ার হেডেক, এটা আমাদের কোনো হেডেক নয়। রিপোর্টিং ভার্বটার কাজ সর্বপ্রথম করতে হবে আনসার লেখার সময়, সেটা যেখানে থাক না কেন, শুরুতে থাকলেও শুরুতে কাজ করতে হবে, শেষে থাকলেও শেষে কাজ করতে হবে। সেই কথাটাই এখানে বলা হয়েছে। এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি এটা শিখে নেই, দেখি কি হয়। উইল ইউ গো টু দ্য স্কুল টুমরো? উইল ইউ গো টু দ্য স্কুল টুমরো? said my mother to me. Will you go to school tomorrow? said my mother to me. এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। কি দেওয়া আছে? ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট করার সময় আমরা দেখি প্রশ্ন ছিল will you go to the school tomorrow? said my mother to me. দেখেন will you go to the school, অনেকে আবার এখানে দা নিয়ে কোশ্চেন তুলতে পারেন, কিন্তু যখন আপনি কোনো নির্দিষ্ট স্পেসিফিক প্লেসের কথা উল্লেখ করবেন তখন আপনি দা ব্যবহার করতে পারবেন। আর পারপাস যদি সার্ভ করেন তখন এই দা ব্যবহার না করলেও হবে, তবে ভেরি কমন আর ন্যাচারাল হচ্ছে দা ব্যবহার না করা। বুঝতে পারছেন কিনা? কিন্তু গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট। এবার আসেন, এইখানে দেখেন রিপোর্টেড স্পিচটা আগে দেওয়া আছে, রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে। আমরা আমাদের বইয়ে এই দা ব্যতীত লিখে দেব, দা থাকবে না আমাদের বই ইনশাল্লাহ। said my mother to me. ওকে ফাইন, তাহলে রিপোর্টিং ভার্ব কিন্তু পরে দেওয়া আছে। আমি যখন আনসার লিখবো রিপোর্টিং ভার্বের কাজ আগে সম্পন্ন করব। তাহলে মাই মাদার, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে রিপোর্টিং ভার্ব said এর পরিবর্তে আমাকে লিখতে হবে আস্ক লিখতে হবে। তাহলে আস্ক, মাই মাদার আস্ক, কাকে জিজ্ঞেস করছে? আমাকে, মি। মাই মাদার আস্ক মি। এবার দেখেন রিপোর্টেড স্পিচ, এখানে কোনো WH কোয়েশ্চেন নাই। WH কোয়েশ্চেন না থাকলে আমাকে ইফ লিখতে হবে, এই জন্য আমি কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখে দিলাম। মাই মাদার আস্ক মি
ইফ এবার সাবজেক্টের পরিবর্তনে পালা, অর্থাৎ পার্সন পরিবর্তনে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ও ধরবে অবজেক্টকে। তো রিপোর্টিং ভার্ব সেইড এর অবজেক্ট কি আছে? মি আছে। তো ইউ যখন মিকে ধরবে এর পরিবর্তে আই হয়ে যাবে, এর জন্য হয়ে গেল আই। অর্থাৎ আই উইল আছে প্রশ্নে, এর পরিবর্তে উড হয়ে যাবে। ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, এটা তো জানি আমরা। ওকে ফাইন। তাহলে আই উড গো টু দ্য স্কুল দ্য নেক্সট ডে। এই যে দা, এটা আমাদের বইয়ে থাকবে না, বাট প্রশ্নে যেহেতু দেওয়া আছে, স্পেসিফিক বিল্ডিং এর কথা বলছে, স্পেসিফিক প্লেসের কথা বলা হয়েছে, এই জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলি, দুইটা গ্রামারই ঠিক। একটা স্পেসিফিক যদি প্লেস আপনি নির্দিষ্ট করে বলেন তখন দা ব্যবহার করতে হবে, আর যদি পারপাস সার্ভ করেন তখন আপনি দা ব্যবহার করবেন না। তার মানে মাই মাদার আস্কড মি ইফ আই উড গো টু দ্য স্কুল দ্য টুমরো আছে, টুমরো থাকলে এর পরিবর্তে লিখতে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। আর এখানে লেখা আছে দ্য নেক্সট ডে, আপনারা কেউ যদি দ্য ফলোইং ডে ইউজ করেন তাতেও কোনো প্রবলেম নেই। রুল নাম্বার 3 তে চলে যাই আমরা একটু। কোথায় চলে যাব? রুল নাম্বার 3 তে। আচ্ছা, রুল নাম্বার 3 তে যদি যাই, কি লেখা আছে? একই ব্যক্তির পরপর সমজাতীয় একাধিক স্পিচ থাকলে বাক্যগুলোতে রিপোর্টিং ভার্ব হিসেবে যথাক্রমে নিম্নোক্ত ক্রমগুলো অনুসরণ করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, লাগবেই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই স্ট্রাকচারের ব্যবহার ন্যারেশনে বাধ্যতামূলকভাবে থাকে এবং প্যাসেজ ন্যারেশনে থাকবেই থাকবে। যেমন দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তে হয় সেইড অথবা টোল্ড, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাডেড অথবা অলসো সেইড অথবা অলসো টোল্ড, তৃতীয় ক্ষেত্রে অলসো সেইড, 4 নম্বর বাক্যের ক্ষেত্রে এগেইন সেইড অথবা এগেইন টোল্ড অথবা এগেইন অ্যাডেড। আচ্ছা, নাম্বার 5 এন্ড ফাইনাল ওয়ান, ফার্দার সেইড অথবা ফার্দার টোল্ড অথবা ফার্দার অ্যাডেড, ফার্দার সেইড অথবা ফার্দার টোল্ড অথবা ফার্দার অ্যাডেড। আচ্ছা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে আস্কড, দ্বিতীয়বার একই ব্যক্তি যদি প্রশ্ন করে লিখবো অলসো আস্ক, তৃতীয়বার একই ব্যক্তি যদি প্রশ্ন করে লিখবো এগেইন আস্ক, চতুর্থবারের মতো যদি প্রশ্ন করে লিখবো ফার্দার আস্ক। কি লিখবো? ফার্দার আস্ক। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে পঞ্চমবারের মতো যদি একজন প্রশ্ন করে, স্বাভাবিকভাবে এত থাকে না, একজন ব্যক্তি একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ মানে একটা না বাক্য বলে, সেটা অ্যাসার্টিভ হোক, ইন্ট্রোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, আর যাই হোক না কেন, হোয়াটএভার। তার মানে এই যে বাক্যগুলো দেওয়া আছে 4টা 5টা বেশি হবে না, তারপরেও যদি হয় আবার নতুন করে আস্ক দিয়ে শুরু করতে হবে, ফুল স্টপ দিয়ে নতুন বাক্য দিয়ে শুরু করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন, অ্যাডভাইসড অথবা অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড, 2 নাম্বার মানে দ্বিতীয়বার যদি থাকে অলসো অ্যাডভাইসড, অলসো অর্ডার্ড অথবা অলসো রিকোয়েস্টেড, তৃতীয়বার যদি থাকে এগেইন অ্যাডভাইসড, এগেইন অর্ডার্ড অথবা এগেইন রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম বাক্য, অর্থাৎ একটা ব্যক্তি যদি একটা না দুইটা অবজেক্টিভ সেন্টেন্স থাকে, প্রথমবার লিখবো ওয়েস্ট অথবা প্রেইড, দ্বিতীয়বার লিখবো অলসো ওয়েস্ট অথবা অলসো প্রেইড। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ধরেন একজন ব্যক্তি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলার পরে আবার ওই একই বক্তার বক্তব্য যেটা আসে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন আমরা প্রথমে লিখবো এক্সক্লেইমড উইথ সরো জয়, যা লিখবো, পরেরটা লিখবো অলসো অ্যান্ড অলসো এক্সক্লেইমড, অর্থাৎ এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি ব্যবহার হবে অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। আবারও বলি, অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে এই রুলসগুলো ব্যবহার বেশি করা হয়। আপনি প্যাসেজ ন্যারেশন সলিউশন করতে গেলে এরকম পাবেনই, একজন বক্তার 2টা অ্যাসার্টিভ সেন্টেন্স পরপর থাকতে পারে, একজন বক্তার 2টি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পরপর থাকতে পারে, 2-3টা থাকতে পারে, এইরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্সাম্পল রুল নাম্বার 4, রিপোর্টেড স্পিচ এ ইয়েস নো উল্লেখ থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে এর পরিবর্তে যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। অর্থাৎ ইয়েস থাকলে, যদি ইয়েস থাকে তাহলে আমরা ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকে তাহলে আমরা ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এক্সাম্পল ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, হ্যাভ ইউ ফিনিশড দ্য টাস্ক, দ্য টিচার সেড টু মি, নো আই রিপ্লাইড। দেখেন এখানেও দেখেন, হ্যাভ ইউ ফিনিশড দ্য টাস্ক, তুমি কি কাজটা শেষ করেছো? রিপোর্টেড আর এস, অর্থাৎ রিপোর্টেড স্পিচ আগে দেওয়া আছে, আর এই যে সেইড আর ভি রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে। আমি যখন আনসার লিখব তখন রিপোর্টিং ভার্বের কাজটা আগে করব। এই যে দেখেন, হ্যাভ ইউ ফিনিশ দ্য টাস্ক, তুমি কি কাজটা শেষ করেছো? প্রশ্ন করছে, প্রশ্ন করার কারণে রিপোর্টিং ভার্ব সেইড টুর পরিবর্তে আস্ক লিখতে হবে। কি লিখতে হবে? আস্ক লিখতে হবে। তাহলে লিখবো দ্য টিচার আস্ক মি
দ্য টিচার আস্ক মি, ভালো কথা। এবার এই যে রিপোর্টেড স্পিচের এখানে দেখেন কমা ইনভার্টেড কমা যে দেওয়া আছে, এইটার পরিবর্তে যদি এর ভেতরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হইতো তাহলে আমি ডব্লিউএইচ ওয়ার্ডই লিখতাম, যা থাকতো তাই লিখতাম। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া নাই তার মানে এখানে আমি ইফ দিয়ে শুরু করব, তার মানে এই যে ইফ লিখলাম। ওকে, ভালো কথা। এবার পারসন পরিবর্তন, পারসন দেওয়া আছে কি ইউ, সেকেন্ড পারসন, ও ধরবে অবজেক্টকে। অবজেক্ট কি দেওয়া আছে, দেওয়া আছে মি, তাহলে মি এর পরিবর্তে আই হয়ে যাবে, এই জন্য আবারও আই লিখছি। দ্য টিচার আস্ক মি ইফ আই, প্রশ্ন দেওয়া আছে হ্যাভ ইউ ফিনিশ দ্য টাস্ক। এবার আবার টেন্স পরিবর্তনের পালা, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তার ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড লিখতে হয়, এজন্য সাবজেক্ট আই এরপরে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড লিখলাম। এখন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, যেটা পাস্ট পারফেক্টে দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে ফিনিশড, আমি লিখবো ফিনিশড। অর্থাৎ দ্য টিচার আস্ক মি ইফ আই হ্যাড ফিনিশড দ্য টাস্ক, ফুল বাক্য শেষ হয়ে গেছে, আমি ফুল স্টপ দিয়ে দেবো। এবার নো আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম যে না, আমার এখনো করা শেষ হয় নাই। আচ্ছা, তাহলে দেখেন তো ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কিন্তু এখানে কি ইয়েস আছে না, তাহলে আমি কি লিখবো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। কারণ দেখেন আই রিপ্লাইড তো লেখাই আছে, তাহলে আই রিপ্লাইড শুধু যোগ করবে ইন দ্য নেগেটিভ, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন ধরেন শুধুমাত্র এই প্রশ্নে এই আই রিপ্লাইড লেখা নাই, এটা পরিবর্তে শুধু লিখে দিছে নো, এরকম করেও কিন্তু থাকবে, বুঝতে পারছেন কিনা। নো লিখে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা দিয়েছে, এতটুকু দিছে। প্রশ্ন করছে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশ দ্য টাস্ক, এটা প্রশ্ন করছে। আপনি বলছেন দ্য টিচার আস্ক, দ্য টিচার সেড টু ইউ, আপনি অথবা সেড টু মি, বলছে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অথবা হ্যাভ ইউ ফিনিশ দ্য টাস্ক, দ্য টিচার আস্ক মি, আমি উত্তর দিচ্ছি নো, আর কিছু বলি নাই। নো কে বলছে, আমি বলছি। তার শুধু নো থাকলেও পুরো বাক্যটা লিখতে হবে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, কি লিখতে হবে, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তার মানে দ্য টিচার আস্ক মি ইফ আই হ্যাড ফিনিশ দ্য টাস্ক, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নোট, ইয়েস নো এরপর বক্তব্য থাকলে অর্থাৎ এরপর যদি কোনো স্পিচ থাকে যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট, এই শুধু সেইড থাকবে এমন কথা না, টোল্ডও থাকতে পারে, অ্যান্ড সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট, বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড অথবা টোল্ড দ্যাট। এটা আমাদের বইয়ে টোল্ড এগুলো লেখা থাকবে, আমাদের বইগুলো লেখা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে হচ্ছে দ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল লেখা আছে সাফা said to Rafa, are you free now? Rafa said, no, I'm going to the market. Rafa said, no, I'm going to the market. তাহলে প্রথম কে কাকে বলছে, কথা বলতেছে সাফা, কার সাথে বলতেছে, রাফার সাথে। তার মানে সাফা রাফাকে জিজ্ঞেস করছে। প্রশ্নটা কি ছিল, আর ইউ ফ্রি নাও, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি লিখবো সাফা আস্কড রাফা। দেখেন রিপোর্টেড স্পিচের ভেতরে কোনো ইনভার্টেড কমার ভেতরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, তার মানে আমি ইফ লিখবো, এই জন্য লিখলাম ইফ রাফা আস্ক, সাফা আস্ক রাফা ইফ, এই যে শি আছে দেখেন আর ইউ, এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউটা কি সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন তার কাকে বুঝাইছে, অবজেক্টকে ধরবে অর্থাৎ রাফাকে ধরবে, তাহলে রাফাকে মেয়ে, এর জন্য শি লিখবো। এখন এই শি এর পর ব্র্যাকেটে আরটা লিখে দেব, আমাদের বইয়ে লেখা থাকবে, কারণ কি দেখেন এখানে সাফাও তো মানে ফিমেল, তাই না, সাফাও তো ফিমেল, তার মানে এইখানে দেখেন এখন এই শি বলতে কার কথা বলছে, রাফার কথা নাকি সাফার কথা। এই জন্য যখন শি এর পরে ব্র্যাকেটে আর দেওয়া থাকবে বুঝতে হবে যে এই শি বলতে রাফার কথা বলা হয়েছে। ওকে, প্রশ্ন দেওয়া হচ্ছে প্রেজেন্ট সিম্পল, করতে হবে ফার্স্ট সিম্পল, এই জন্য শি আর ইউ আছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে যদি নেই শি ওয়াজ ফ্রি, নাও থাকলে দেন, শি ওয়াজ ফ্রি দেন। প্রশ্ন মানে বাক্য, আমাকে যে প্রশ্ন করছে উত্তর দেওয়া শেষ, আমিও শেষ, ফুল স্টপ দিয়ে দেবো, বাক্যটাকে অ্যাসার্টিভ করে ফেলছে। এখন বলছে রাফা সেড, রাফা বললো নো আই এম গোয়িং টু দ্য মার্কেট, না আমি মার্কেটে যাচ্ছি। তাই এবার রাফা কিন্তু যখন মানুষ প্রশ্ন করে তার পরিবর্তে কি করতে হয়, রিপ্লাই দিতে হয়, এই জন্য আপনি এই সেইডের পরিবর্তে রিপ্লাই লিখবেন। তাহলে রাফা রিপ্লাইড, হ্যাঁ বলছে না না বলছে, না বলছে, এর জন্য ইন দ্য নেগেটিভ, রাফা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আরেকটা বাক্য বলছে স্পেস আছে, এই জন্য অ্যান্ড সেইড দ্যাট, অথবা এই সেইডের পরিবর্তে আমি টোল্ড দ্যাটও লিখতে পারি, অ্যান্ড সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, ও ধরবে রাফাকে, হয়ে যাবে শি। তাহলে শি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। তাহলে সাফা আস্ক রাফা ইফ শি ওয়াজ ফ্রি দেন, রাফা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট অথবা টোল্ড দ্যাট শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। এই ছিল হচ্ছে 4 নম্বর রুলসের আলোচনা।
এবার যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী রুলসে যাই, রুল নাম্বার 5 এ দেখি কি দেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, 5টা আমরা দেখব ভালো করে। 5 এ বলল রিপোর্টেড স্পিচে সম্বোধন পদ থাকলে, যেটাকে ভোকেটিভ কেস বলা হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে অ্যাড্রেসিং প্লাস আর ভার্ব। আর ভার্ব মানে রিপোর্টিং ভার্ব। আর ভার্বটা কি? এই যে এখানে আর ভার্ব লেখা আছে, এই আর ভার্ব বলতে বোঝানো হয়েছে রিপোর্টিং ভার্ব। কি ভার্ব বোঝানো হয়েছে? রিপোর্টিং ভার্ব। এটা কিন্তু আবার হঠাৎ করে আর ভার্ব দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস এস প্লাস সম্বোধন সূচক যে পদ প্লাস কমা প্লাস নিয়মানুযায়ী বাকি অংশের ন্যারেশন ব্যবহৃত হয়। যেমন আই সেড টু হিমু, আমি হিমুকে বললাম মাই ফ্রেন্ড আই এম লুকিং ফর ইউ, আমার বন্ধু আমি তোমাকে খুঁজতেছি। তার মানে মাই ফ্রেন্ড, হিমুকে কি বলে সম্বোধন করছে? মাই ফ্রেন্ড। এটা হচ্ছে ভোকেটিভ কেস বা সম্বোধন পদ। তাহলে আমরা শুরুতে কি লিখবো? অ্যাড্রেসিং, লিখলাম অ্যাড্রেসিং, লিখলাম অ্যাড্রেসিং। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে আছে? হিমু আছে, তাহলে অ্যাড্রেসিং হিমু, লিখলাম হিমু। অ্যাড্রেসিং হিমু এজ লিখতেও লিখলাম এজ। অ্যাড্রেসিং হিমু এজ সম্বোধন পদ কি করছে? মাই ফ্রেন্ড, এই যে সম্বোধন পদ। অ্যাড্রেসিং হিমু অ্যাজ মাই ফ্রেন্ড, ওকে, অ্যাড্রেসিং হিমু অ্যাজ মাই ফ্রেন্ড। এবার কমা দিতে বলছে, কমা দিলাম। বলছে আই অ্যাম লুকিং ফর ইউ, এটার আমরা ন্যারেশন পরিবর্তন করব। তাহলে আই টোল্ড হার কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আই বলতে আমার কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখবো? আই ওয়াজ লুকিং ফর ইউ বলতে আমার ফ্রেন্ডে হিমুর কথা বলছে, সেকেন্ড পারসন, তাহলে এই জন্য হয়ে যাবে হার। এরপরে বলছে ডাইরেক্ট ন্যারেশনের সম্বোধন পদ হিসেবে স্যার ম্যাডাম থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে এর পরিবর্তে কেবল রিসপেক্টফুলি অ্যাডভার্বটিও ব্যবহার করা যায়। তার মানে স্যার অথবা ম্যাডাম থাকলে আমরা সম্বোধন সূচক অ্যাড্রেসিং এ স্যার অথবা ম্যাডাম না লিখে রিসপেক্টফুলি ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা শিখে নেব। ডাইরেক্টলি বলছে আই সেড টু মাই টিচার স্যার ক্যান ইউ হেল্প মি টু সলভ দিস ম্যাথ। তাহলে দেখেন আই, এই যে স্যার আছে, অ্যাড্রেসিং লিখবো না, অ্যাডভার্ব রিসপেক্টফুলি ইউজ করব। আই রেসপেক্টফুলি আস্কড মাই টিচার, অথবা আই আস্কড মাই টিচার রেসপেক্টফুলি কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হবে, কারণ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই। ইফ ইউ বলতে সেকেন্ড পারসন, ও ধরবে অবজেক্টকে, টিচারকে ধরবে, টিচার হয়ে যাবে হি। তাহলে ইফ হি ক্যান আছে কুড হয়ে যাবে, ইফ হি কুড হেল্প মি টু সলভ দিস থাকলে দ্যাট হয়ে যায়, দিস থাকলে দ্যাট ম্যাথ। অর্থাৎ I respectfully ask my teacher if he could help me to solve that math, অথবা I ask my teacher with respect, কেউ যদি রেসপেক্টফুলি পরিবর্তে উইথ রেসপেক্ট লেখে তাতেও কোনো প্রবলেম নেই। রুল নাম্বার 6 এন্ড ফাইনাল ওয়ান, রিপোর্টেড স্পিচের শুরুতে কোনো কিছুর কসম দেওয়া থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে সোয়ারিং ওই কসম কমা নিয়ম অনুযায়ী মানে ন্যারেশন পরিবর্তন সহজ। যেমন আরিয়ান সেড টু মি বাই আল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। তাহলে আরিয়ান সেড টু মি, তাহলে এই যে দেখেন বাই আল্লাহ কসম করছে, আল্লাহর কসম, তার মানে সোয়ারিং বাই আল্লাহ। প্রথমে সোয়ারিং লিখতে বলছে, আমি সোয়ারিং লিখলাম, ওই কসম, কসমটা কি? বাই আল্লাহ, তাহলে লিখবো বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ। এরপরে নিয়ম অনুযায়ী আরিয়ান, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে লিখবো টোল্ড, আরিয়ান টোল্ড মি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আরিয়ান টোল্ড মি দ্যাট, আই আছে ফার্স্ট পারসন, আরিয়ানকে ধরে হয়ে যাবে হি উড ট্রাই হিজ বেস্ট। অর্থাৎ সোয়ারিং বাই আল্লাহ, আরিয়ান টোল্ড মি দ্যাট হি উড ট্রাই হিজ বেস্ট। এই ছিল হচ্ছে প্যাসেজ ন্যারেশনের পরিবর্তনের রুলসগুলো। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্ত ভাবে যদি প্যাসেজ ন্যারেশন সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।